আমরা করছি ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস। আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম জৈব রসায়ন, মৌলিক নীতি এবং প্রক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে আমাদের লাস্ট পার্ট, এটা 5 নম্বর ক্লাস এই চ্যাপ্টারের ওপর। আমি আগের দিন তোমাদের বেশ কিছু রিয়াকশন মেকানিজম পড়িয়েছি। আমার একটুখানি রিয়াকশন মেকানিজম পড়ানো বাকি ছিল, যেটা আমি আজকে শেষ করব। তো যেগুলো পড়িয়েছিলাম তারপরে আমার অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশনটা পড়ানো বাকি ছিল। তো এই অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশনের আমরা তিনটে মেকানিজম দেখব, নেমলি E2, E1 আর E1CB। তো প্রথমে শুরু করছি E2 মেকানিজম দিয়ে। তো E2 মেকানিজম বলার আগে আমি একটু অপনয়ন বা এলিমিনেশনটা সম্বন্ধেও তোমাদের একটু বলে রাখি যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর ক্ষেত্রে দুটো পাশাপাশি কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ, অথবা এরকমও হতে পারে যে একটি পরমাণু একটি গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে কি হচ্ছে, তখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হচ্ছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হচ্ছে। অর্থাৎ তোমার স্যাচুরেটেড কম্পাউন্ডটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে কনভার্টেড হচ্ছে। তখন যদি এরকম হয় তখন সেটাকে অপনয়ন বা এলিমিনেশন রিয়াকশন বলা হয়। এবার এটা তিনটে মেকানিজম আছে, যে কি কি মেকানিজম এরকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হতে পারে আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে E2 মেকানিজম। এটা একটা স্টেপে মাত্র হয়। এখানে ক্ষারকের বিক্রিয়ায় একটা প্রোটন বিচ্ছিন্ন হয় এবং একই সঙ্গে পাশের কার্বন থেকে একটা লিভিং গ্রুপ চলে যায়, ফলে দুটো কার্বনের মধ্যে একটা পাই বন্ধন তৈরি হয়। ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাই যে ক্ষারক এবং হাইড্রোজেন পরমাণু, বিটা হাইড্রোজেন পরমাণু ও বিটা কার্বনের মধ্যে একটা আংশিক বন্ড একটা থাকে, একটা পার্শিয়াল বন্ড থাকে। সেটা আমরা যদি একটা উদাহরণ একটুখানি দেখে নিই আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইখানে এই বিক্রিয়ার যে রেট ডিটারমিনিং স্টেপ, স্লো স্টেপ, এটা অবশ্য একটাই স্টেপ, ওয়ান স্টেপ রিয়াকশন, একটা স্টেপেই সব কিছু হচ্ছে। তাহলে সাবস্ট্রেট এবং ক্ষারক উভয়ই অংশগ্রহণ করছে, সেজন্য এটাকে টুটা আসছে এই দুজনের জন্য মেকানিজম বলা হচ্ছে। এখানে বিক্রিয়ার যে হার বা রেট সেটা ক্ষারক এবং সাবস্ট্রেট দুজনেরই কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে। তো আমরা এখানে রিয়াকশন রেট নিয়ে পড়তে চাইছি না, আমরা মেকানিজমটাই বুঝতে চাইছি। আমি একটা এক্সাম্পল রেখেছি, ক্লাসিক্যাল এক্সাম্পল, যেটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। এখানে দেখো KOH টা কে ইথানলীয় যৌবনে KOH সহ উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয়। তো এইটা বিক্রিয়াটি E2 মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়। দেখো এখানে একটা ব্যাক সাইড অ্যাটাক আছে। এখানে দেখো একই সাথে এখানে একটা পার্শিয়াল বন্ড তৈরি হচ্ছে, হাইড্রোজেনের ওপর যে OH মাইনাসের অ্যাটাকটা হয়েছে, আর এখানে সির মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে এবং লিভিং গ্রুপ হচ্ছে ব্রোমাইন Br মাইনাস। তো এই যে ট্রানজিশন স্টেটে আমরা দেখতে পাই যে এখানে আংশিক যে পার্শিয়াল যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার কার্বন কার্বনের মধ্যে চলে আসে, আর এগুলো লিভিং গ্রুপ যে বন্ডটা ভাঙছে সেগুলো আমরা দেখতে পাই ট্রানজিশন স্টেটে। তারপরে দেখো দ্বিবন্ধনটা পুরোপুরি তৈরি হয়েছে, করে প্রোপিনটা উৎপন্ন হয়েছে। তো এইটা হচ্ছে E2 মেকানিজম, যেখানে এলিমিনেশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হয়ে একটা কার্বন, দুটো পাশাপাশি কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে। এই ধরনের বিক্রিয়াকে এলিমিনেশন বা E2 মেকানিজম বলে। এখানে E2 বলার কারণ হচ্ছে এখানে সাবস্ট্রেট এবং ক্ষার দুজনের উপরেই বিক্রিয়ার হারটা নির্ভরশীল, সেজন্য এটাকে E2 বলা হয়। এটা ওয়ান স্টেপ রিয়াকশন। E1 মেকানিজমটা কিরমভাবে হয়? E1 মেকানিজমটা সাধারণত দুটো ধাপে হয়। প্রথম ধাপে যে লিভিং গ্রুপ আর কার্বনের মধ্যে সে বন্ডটা ভেঙে যায়, সেই লিভিং গ্রুপটা অ্যানায়ন রূপে অপসারিত হয়, তার ফলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। এটাই হচ্ছে স্লো এবং রেট ডিটারমিনিং স্টেপ। তারপরে শুধু সাবস্ট্রেটটাই অংশগ্রহণ করে, যে রেট ডিটারমিনিং স্টেপটা থাকে সেখানে শুধু সাবস্ট্রেটটাই অংশগ্রহণ করে, সেজন্য এটাকে ওয়ানটা এই জন্য আসে। তো বিক্রিয়ার হারটা শুধুমাত্র সাবস্ট্রেটের অন্য গাঢ়তের উপর নির্ভর করে, তো এই জন্য এটাকে E1 মেকানিজম বলা হয়। সেকেন্ড স্টেপে কি হয়, যে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন ক্যাটায়ন অপসারিত হয়, প্রোটন, তখন একটা দুটো কার্বন পরমাণুর মধ্যে একটা পাই বন্ধন সৃষ্টি হয়। তো যে উদাহরণটা আমি নিয়েছি টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের, এখানে থেকে তোমার 2 মিথাইল প্রোপিন উৎপন্ন হওয়ার বিক্রিয়া এটা নিয়েছি। এখানে আমরা এবার দেখে নেব যে কিভাবে এই দুটো স্টেপে এই রিয়াকশনটা হয়। এটাকে E1 মেকানিজম বলার আমি কারণটা বললাম এক্ষুনি। রেট ডিটারমিনিং স্টেপে একটাই সাবস্ট্রেট যে সেটার অংশগ্রহণ করে, ফলে এটাকে E1 মেকানিজম বলা হয়।
তাহলে ফার্স্ট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডটা নেওয়া হয়েছে, সেখান থেকে দেখো একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে, লিভিং গ্রুপ এখানে Cl মাইনাস সে এখানে চলে গেছে, এখান থেকে এই Cl সিগমা বন্ডটা ভেঙে গেছে। তো এই টারশিয়ারি কার্বোক্যাটায়নটার সঙ্গে দেখো পাশের যে হাইড্রোজেনটা আছে বিটা হাইড্রোজেন, সেটা এখানে অপসারিত হচ্ছে, ফলে এই দুটো কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে তার সেকেন্ড স্টেপ। তো এখানে এটা দুটো স্টেপে হয়, কিন্তু এর বিক্রিয়ার হারটা যেটা রেট ডিটারমিনিং স্টেপে একটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের গাঢ়তার উপরেই নির্ভর করে, সেই জন্য এটাকে E1 মেকানিজম বলা হয়। আচ্ছা, আরেকটা যে এলিমিনেশন রিয়াকশনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে E1CB মেকানিজম। যেসব সাবস্ট্রেটে বিটা হাইড্রোজেনটা আম্লিক এবং আলফা কার্বনের সঙ্গে যে যুক্ত লিভিং গ্রুপ সেটা যদি দুর্বল প্রকৃতির হয়, তাহলে তাদের ক্ষেত্রে অপনয়ন বা এলিমিনেশন এইভাবে সংঘটিত হয়। এটা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপে ক্ষারের সঙ্গে বিক্রিয়া সাবস্ট্রেটের যে আম্লিক বিটা কার্বনের সঙ্গে যুক্ত একটি আম্লিক হাইড্রোজেন পরমাণু, যেটা প্রোটন হিসেবে ত্যাগ করে এবং একটা স্থিতিশীল কার্বো আয়ন তৈরি হয়। তো এই যে কার্বো আয়নটা, এটা সাবস্ট্রেট অণুর এটা অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস হিসেবে এটা পাওয়া যায়। পরবর্তী ধাপে লিভিং গ্রুপটা তখন আলফা কার্বন থেকে অ্যানায়ন রূপে আস্তে আস্তে অপসারিত হয় এবং আমরা অ্যালকিন উৎপন্ন হতে দেখতে পাই। এখানে শুধুমাত্র অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেসের মাধ্যমে রিয়াকশনটা সংঘটিত হয়, সেজন্য এটাকে কনজুগেট বেস E1CB মেকানিজম বলা হয়, এলিমিনেশন ইউনিমলিকুলার ফ্রম কনজুগেট বেস। তো আমরা এখানে 2,2 ডাইক্লোরো 1,1,1 ট্রাইক্লোরো ইথেন নিয়েছি। এখানে এই বিক্রিয়াটার এখান থেকে সোডিয়াম ইথঅক্সাইডের বিক্রিয়ায় 1,1 ডাইক্লোরো 2,2 ডাইফ্লোরো ইথিন তৈরি হয়। এটা পুরোটাই E1CB মেকানিজমের মাধ্যমে হয়। প্রথমে দেখানো হয়েছে যে, প্রথমে দেখো যে এখানে ক্ষারের উপস্থিতিতে হাইড্রোজেন, যেটা আম্লিক হাইড্রোজেন ছিল, সেটা এখানে অপসারিত হয়েছে এবং একটা স্টেবল কার্বন বা কনজুগেট বেসটা তৈরি হয়েছে। আচ্ছা, এখানে বিটা হাইড্রোজেন ইলেকট্রনটা যথেষ্ট পরিমাণে আম্লিক, কারণ এখানে দুটো তড়িৎ-ঋণাত্মক ক্লোরিন পরমাণু উপস্থিত রয়েছে, আর ওদিকে ফ্লোরিন হচ্ছে দুর্বল লিভিং গ্রুপ, সেই জন্য এখানে এই মেকানিজমটা হয়ে থাকে। তারপরে দেখো এই যে স্টেবল এখানে কার্বোআয়ন যেটা তৈরি হয়েছে, সেটার জন্য পরে দুর্বল লিভিং গ্রুপ ফ্লোরিন আস্তে আস্তে বেরিয়ে গেছে, করে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে। আমরা পাচ্ছি 1,1 ডাইক্লোরো 2,2 ডাইফ্লোরো ইথিন। তো লাস্ট যে রিয়াকশন মেকানিজমটা আমরা পড়বো সেটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। কোনো জৈব যৌগকে উত্তপ্ত করলে বা উপযুক্ত অনুঘটকের উপস্থিতিতেও বিক্রিয়া ঘটালে জৈব অণুটার দেখা যায় যে একটা পরমাণু বা গ্রুপ তার নিজস্ব অবস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে ওই অণুরই অন্য কোনো পজিশনে চলে যায়। তো বা বিক্রিয়াজাত পদার্থ তখন পাওয়া যায়। এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলে থাকি। তো এখানে আমরা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আবার নিয়েছি। গাঢ় ইসোসফোরের উপস্থিতিতে দেখা যায় যে পিনাকোলনে রূপান্তরিত হয়। তো এখানে আমরা এর মেকানিজমটা আস্তে আস্তে তোমাদের দেখাবো বা বলবো। তো এবার এসো আমরা পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টের মেকানিজমটা একটু বুঝে নিই। তো এটা হচ্ছে পিনাকলের স্ট্রাকচার, ভালো করে দেখো। 2,3 ডাইমিথাইল 2,3 বিউটেন ডাইঅল, যেটা সাধারণভাবে পিনাকল হিসেবে পরিচিত। গাঢ় অ্যাসিডের উপস্থিতিতে কি হচ্ছে, এখানে অক্সিজেনের এখানে একটা হাইড্রোজেন আয়ন এখানে সে গ্রহণ করছে, ফলে এখানে একটা OH2+ যেটা লিভিং গ্রুপ তৈরি হচ্ছে এবং সেটা H2O-টা অপসারিত হলে এখানে একটা কার্বোক্যাটায়নের সৃষ্টি হচ্ছে। তো এই কার্বোক্যাটায়নটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য পাশের যে কার্বন আছে সেখান থেকে একটা 1,2 মিথাইল শিফট হচ্ছে, এখানে একটা মিথাইল গ্রুপ শিফট করে পার্শ্ববর্তী কার্বনে চলে যাচ্ছে, ফলে এখানে এটা স্টেবিলিটি লাভ করছে। এবার এখানে যে কার্বোক্যাটায়নটা সৃষ্টি হলো, এটা একটা রেজোন্যান্সের মাধ্যমে কিছুটা স্টেবিলিটি লাভ করছে এবং রেজোন্যান্সের ফলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, যেটা এই হাইড্রোজেনটা তখন H+ হিসাবে এখান থেকে অপসারিত হচ্ছে। তো দেখো এখানে তাহলে পিনাকোলনের স্ট্রাকচার এবার এটা 3,3 ডাইমিথাইল 2 বিউটানোন। তো এটা একটা সম্পূর্ণ আমরা দেখতে পেলাম পরমাণু বা গ্রুপ একই অণুর মধ্যে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে শিফট হলো, স্থানান্তর হলো, সেই রকম একটা রিয়াকশনের এক্সাম্পল। এগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলা হয়, পুনর্বিন্যাস বিক্রিয়া। এরকম আমরা আরও অর্গানিক কেমিস্ট্রিতে পাবো, যত তোমরা এগোবে আরও পড়বে সেখানে তোমরা এই ধরনের এক্সাম্পল পাবে। তো এই চ্যাপ্টারের যেটা লাস্ট টপিক সেটা হচ্ছে জৈব যৌগের বিশুদ্ধকরণ এবং বিশ্লেষণ, পিউরিফিকেশন অ্যান্ড অ্যানালিসিস অফ অর্গানিক কম্পাউন্ডস। তো তার মধ্যে বিশুদ্ধিকরণের যে পদ্ধতিগুলো আছে, কেলাসন বা ক্রিস্টালাইজেশন, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন,
পাতন বা ডিস্টিলেশন, নিষ্কাশন বা এক্সট্রাকশন এবং ক্রোমাটোগ্রাফি। এইগুলো তোমরা মনে করে দেখো, তোমরা ক্লাস 9-এ এই ব্যাপারগুলো পড়ে এসেছো। তো সেই জন্য আমি এখানে এগুলো সেরকমভাবে কিছু মেনশন করছি না, কারণ এগুলো তোমাদের জানা জিনিস। আর এগুলো থেকে ক্লাস 11-এর উপযুক্ত কোনো প্রশ্ন তেমন পাওয়া যায় না, আসে না। তো ক্লাস 11-এর উপযুক্ত যে জিনিসগুলো, যেটা থেকে নতুন জিনিস, এগুলো তো তোমরা আগে পড়েছো, সেইগুলো আমরা তাহলে এবার পড়ানোর চেষ্টা করছি। তো সেজন্য আমি শুরু করব জৈব যৌগের গুণগত বিশ্লেষণ, কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ অর্গানিক কম্পাউন্ডস। তো গুণগত বিশ্লেষণ মানে কি? গুণগত বিশ্লেষণ মানে হচ্ছে আমরা এখানে তার মধ্যে একটা জৈব যৌগের মধ্যে কি কি মৌল উপস্থিত আছে সেইটাকে আমরা নির্ণয় করতে পারবো, তাই তো। যখন কার্বন, হাইড্রোজেন ছাড়াও অনেক সময় অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার ইত্যাদি থাকে। তো এইগুলোর উপস্থিতি আমরা যদি উপযুক্ত পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে পারবো। তো এসো আমরা এবার এইগুলো একটা একটা করে পড়বো। এবারে আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেনের উপস্থিতির পরীক্ষা সম্বন্ধে তোমাদের বলবো। তো জৈব যৌগ, আমাকে যে যৌগটা দেওয়া হয়েছে সেটা জৈব যৌগ, সেটা আমি জানার পরই আমরা কার্বনের উপস্থিতির পরীক্ষা করতে পারি বা সেটা সম্বন্ধে নিশ্চিত হতে পারি। তার জন্য আমাদের কি নীতি আমরা ফলো করে থাকি? শুষ্ক ও বিশুদ্ধ যে জৈব যৌগটা আছে সেটাকে একটা শক্ত কাচের টেস্ট টিউবে শুষ্ক, একদম ড্রাই হতে হবে, কিউপ্রিক অক্সাইড নিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হচ্ছে, জৈব যৌগের মধ্যে তো কার্বন থাকে, সেই কার্বনটা তাহলে কি হবে, এখানে এখানে কিউপ্রিক অক্সাইড হবে, আমার এখানে সিটা পড়েনি। তো তাহলে জৈব যৌগের মধ্যে তো কার্বন থাকবেই, সেই কার্বনটা কিউপ্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আচ্ছা, এবং হাইড্রোজেনটা কি হবে, সেটা জারিত হয়ে জলে পরিণত হবে। জৈব যৌগের মধ্যে যে হাইড্রোজেনটা উপস্থিত থাকবে সেটা কি হবে, কিউপ্রিক অক্সাইডের সাথে বিক্রিয়ায় নিজে জারিত হয়ে জলে পরিণত হবে এবং কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে উভয় ক্ষেত্রেই কপারে পরিণত হবে। আচ্ছা, এবার যে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয়েছে, আমরা কি করে বুঝবো? আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড কি করে, চুন জলকে ঘোলা করে। আর জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে কি করে বুঝবো? আমরা জানি যে জলীয় বাষ্প অনার্দ্র সাদা কপার সালফেটকে নীল বর্ণে পরিণত করে। তো ফলে এইখানে এই যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, তাদেরকে প্রথমে যদি চুন জলের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, চুন জলের সাথে বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে এবং মোট চুন জলটা ঘোলা হয়ে যায়। আর পরে জলীয় বাষ্প যেটা, সেটা কি হয়, কপার সালফেটের, অনার্দ্র সাদা কপার সালফেটকে নীল বর্ণে রূপান্তরিত করে। তো এই দুটো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে যথাক্রমে কার্বন এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়েছিল। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়েছিল। তাহলে জৈব যৌগে যদি কার্বন আর হাইড্রোজেন নাই থাকে, তাহলে তো কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পটা উৎপন্ন হওয়া সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারবো যে জৈব যৌগটাতে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত ছিল। ওই জৈব যৌগে যদি সালফারও উপস্থিত থাকে, তাহলে কি হবে, সেটা কিউপ্রিক অক্সাইডের সাথে বিক্রিয়ায় জারিত হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। সালফার ডাইঅক্সাইডও কিন্তু চুন জলকে স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, এখানে ক্যালসিয়াম সালফাইডে পরিণত হয়। সেজন্য এটা তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে চুন জলটা ঘোলা কার জন্য হলো, কার্বন ডাইঅক্সাইডের জন্য না সালফার ডাইঅক্সাইডের জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নির্গত গ্যাসকে প্রথমেই আমরা আম্লিক যদি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করি, যেটা সালফার ডাইঅক্সাইডকে শোষণ করে সবুজ বর্ণ ধারণ করে, পরে আমরা চুন জলের মধ্যে দিয়ে চালনা করতে পারি। তাহলে আমরা বুঝে যাবো যে আমার সালফার ডাইঅক্সাইড আগে থেকে ছিল কিনা। প্রথমেই চুন জলের পরীক্ষাটা তাহলে তখন করা যাবে না, আগে দেখে নিতে হবে যে সালফার ডাইঅক্সাইড আছে কিনা। যদি না থাকে, তাহলে চুন জল ঘোলা হলে বোঝা যাবে যে শুধু সেটা কার্বন ডাইঅক্সাইডের জন্যই হয়েছে, অর্থাৎ জৈব যৌগে কার্বন আছে। আর যদি জলীয় বাষ্প পাওয়া যায়, যেটা অনার্দ্র কপার সালফেটকে, সাদা কপার সালফেটকে নীল করছে, তাহলে বোঝা যাবে যে জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন আছে। নাইট্রোজেনের উপস্থিতির পরীক্ষা, জৈব যৌগে যদি নাইট্রোজেন থাকে, তাহলে আমরা কি করে বুঝবো? ল্যাসাইনের পরীক্ষা, বিখ্যাত পরীক্ষা, এটা প্র্যাকটিক্যালেও করে দেখানো হয়। তো সেটা আমরা ল্যাসাইনের পরীক্ষা আমরা কি করে করব? ল্যাসাইনের নির্যাস প্রথমে তৈরি করতে হয়। একটা ছোট পরিষ্কার টেস্ট টিউবে এক টুকরো ধাতব সোডিয়াম নিয়ে সেটাকে ভীষণভাবে তাপ প্রয়োগ করে গলানো হয়। গলিত সোডিয়ামের মধ্যে খুব সামান্য পরিমাণ শুকনো ড্রাই অর্গানিক কম্পাউন্ডটা দিয়ে সেটাকে আবার খুব ভালো করে গরম করা হয়। তারপর সেটাকে একটা মর্টার পেসেল থাকে, মর্টারের মধ্যে সামান্য ডিস্টিল ওয়াটার নিয়ে তার মধ্যে ওটাকে
ভালো করে ওটাকে ঠুকে ঠুকে ওটার মধ্যে জলের মধ্যেই ভেঙে ফেলা হয়। নিচের অংশ ভেঙে গুঁড়ো করে ফলের ওই যে মর্টারটা নিয়েছে তার মধ্যে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়া হয়। এবার এই মিক্সচারটাকে আমরা ফিল্টার করে নিই। ফিল্টার করে নিয়ে আমরা যে ফিল্ট্রেটটা পাচ্ছি সেটাকেই ল্যাসাইনে নির্যাস বলা হয়। তো নাইট্রোজেন শনাক্ত করানোর জন্য ল্যাসাইনের নির্যাসটা ক্ষারকীয় হবে, কারণ এখানে সোডিয়ামের সঙ্গে যৌগটার বিক্রিয়া ঘটানো হয়েছিল। ফলে আমরা বুঝতে পারি যে জৈব যৌগের মধ্যে যে সোডিয়াম থাকে সেটা তো বিক্রিয়া করবেই, এবং সেটা যদি অতিরিক্ত সোডিয়াম কিছু থেকে থাকে যেটা হয়তো জৈব যৌগের কার্বন বা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেনি, তাহলে সেটা কি করে, সেটা জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড গঠন করে। তো এই নির্যাসের এক অংশে আমরা কি করতে পারি, কয়েক ফোঁটা যদি আমরা সাদা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ যদি যোগ করি, তো এই যে নির্যাসটা তৈরি হলো, তাহলে সেখানে আমরা প্রথমে যদি কয়েক ফোঁটা সঙ্গে সঙ্গে তৈরি করা ফেরাস সালফেট যোগ করে ফোটাই, তাহলে একটা সবুজাভ অধক্ষেপ উৎপন্ন হয়। সেই মিশ্রণটাকে ঠান্ডা করে আমরা যদি লঘু H2SO4 দিয়ে আম্লিক করি, তাহলে গাঢ় নীল বা সবুজাভ নীল বর্ণের দ্রবণ উৎপন্ন যদি হয়, তাহলে বুঝতে হবে যৌগটাতে নাইট্রোজেন আছে। তো আমি তোমাদের পুরোটা আবার একটুখানি আস্তে আস্তে ধরে ধরে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো জৈব যৌগে কি হচ্ছে, নাইট্রোজেন থাকলে সেটা কি হচ্ছে, সোডিয়াম এবং জৈব যৌগে কার্বনের সাথে যুক্ত হয়ে প্রথমে সোডিয়াম সায়ানাইড তৈরি করে। আচ্ছা, সোডিয়াম নির্যাসে আমরা এরপর কি করছি, ফেরাস সালফেট দ্রবণ যোগ করছি। আচ্ছা, ফেরাস সালফেট দ্রবণ যোগ করলে সবুজাভ ফেরাস হাইড্রক্সাইড উৎপন্ন হয়, যেটা কিনা যে সোডিয়াম সায়ানাইডটা উৎপন্ন হয়েছিল তার সাথে বিক্রিয়া করে দেখো সোডিয়াম ফেরোসায়ানাইড গঠন করেছে, Na4Fe(CN6). আচ্ছা, এই যে ফেরাস সালফেটটা আমরা মেশালাম, তার সাথেও সোডিয়াম সায়ানাইডের বিক্রিয়ায় কিছুটা সোডিয়াম ফেরোসায়ানাইড তৈরি হয়। তো এই সোডিয়াম ফেরোসায়ানাইড তাহলে দু জায়গা থেকে আমরা পাচ্ছি। তারপরে কি করছি, উত্তপ্ত ক্ষারীয় দ্রবণে এটাকে প্রথমে ফেরাস সালফেট যোগ করা হলো, তারপরে এই সোডিয়াম ফেরোসায়ানাইড উৎপন্ন হলো, এই অবধি ঠিক আছে। তারপরে সেটাকে ফোটানো হলো। এরপরে মিশ্রণটাকে শীতল করে কি করা হয়, এটা যখন ফোটানো হয় তখন এটা বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে ফেরিক হাইড্রোক্সাইডে জারিত হয়, Fe+3 আয়ন উৎপন্ন করে। তারপর যখন এটাকে আম্লিক করা হয়, সেই Fe+3 আয়নটা কি করে, তখন সেটা আম্লিক করা হলে সেটা ফেরিক সালফেটে পরিণত হলো, এবং এই ফেরিক সালফেটটা আগে যে সোডিয়াম ফেরোসায়ানাইডটা তৈরি হয়েছিল তার সাথে বিক্রিয়া করে ফেরিক ফেরোসায়ানাইড বা প্রুশিয়ান ব্লু তৈরি করে। এই নীল কালারটা, ব্লু কালারটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারি যে ওই জৈব যৌগে নাইট্রোজেন উপস্থিত আছে, কারণ প্রথমে সোডিয়াম সায়ানাইড তৈরি না হলে এই অবধি ফেরিক ফেরোসায়ানাইডটা তৈরি হতে পারতো না। তো সেই জন্য এইভাবে আমরা কি করতে পারি, কোনো জৈব যৌগে নাইট্রোজেন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সালফারের উপস্থিতির পরীক্ষা, ডিটেকশন অফ সালফার। সেটাও ল্যাসাইনের টেস্ট থেকেই করা যেতে পারে। কিভাবে সেটা এবার আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, একটু আগে আমি তোমাদের বললাম ল্যাসাইনের পরীক্ষা থেকে কি করে সোডিয়াম নির্যাসটা তৈরি করতে হয়। সেখানে যদি সালফার উপস্থিত থাকে তাহলে কি হবে, সেটা যে সোডিয়ামের সাহায্যে জৈব যৌগটাকে উত্তপ্ত করা হয়েছিল তার সাথে যুক্ত হয়ে সে কি করবে, সোডিয়াম সালফাইড তৈরি করবে। এবার এই নির্যাসের মধ্যে আমরা যদি ফিল্ট্রেটের মধ্যে যদি কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করি, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইডের ফর্মুলা, তাহলে আমরা যদি দেখতে পাই যে দ্রবণের বর্ণটা বেগুনি হয়েছে, এটা তাহলে যদি বেগুনি হয়ে যায়, এখানে কি তৈরি হয়, সোডিয়াম পেন্টাসায়ানো নাইট্রোসিল সালফাইডোফেরেট। এটা হচ্ছে এটা IUPAC নাম, এটা তোমরা শিখবে ক্লাস 12-এ ইনঅর্গানিক কম্পাউন্ডে জটিল যৌগের ক্ষেত্রে নামকরণের যে পদ্ধতি সেই অনুযায়ী। তো আমরা যদি এখানে সোডিয়াম ফেরোসায়ানাইড মেশানোর ফলে সদ্যপ্রস্তুত সোডিয়াম নাইট্রোক্সাইড মেশানোর ফলে আমরা যদি দেখতে পাই যে দ্রবণের বর্ণটা বেগুনি হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে জৈব যৌগে সালফার ছিল। অথবা আরও একটা প্রক্রিয়া করা যেতে পারে, নির্যাসের বা ফিল্টারের কয়েক ফোঁটা নিয়ে তার মধ্যে যদি লেড অ্যাসিটেট যোগ করা যায় এবং যদি লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়ে, তাহলেও বোঝা যাবে যে জৈব যৌগটার সালফার উপস্থিত ছিল। তো এই তো গেল সালফারের পরীক্ষা। আমরা এরপরে হ্যালোজেনের উপস্থিতি পরীক্ষা, ডিটেকশন অফ হ্যালোজেন। এটাও আমরা ল্যাসাইনের পদ্ধতির সাহায্যে করতে পারি। আমরা ল্যাসাইনের নির্যাস বা ল্যাসাইন্স এক্সট্রাক্ট কীভাবে তৈরি করবো তার একটু আগেই বলেছি। এবার যদি হ্যালোজেন উপস্থিত থাকে তাহলে সেটা সোডিয়ামের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, যেটা ক্লোরিন, ব্রোমিন বা আয়োডাইড যে কোনোটাই হতে পারে। এর মধ্যে যদি আমরা সিলভার নাইট্রেট দিয়ে যদি এটাকে মেশাই, তার আগে সামান্য পরিমাণ নাইট্রিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করে ঠান্ডা করে নিতে হবে।
আম্লিক দ্রবণে যদি সিলভার নাইট্রেট মেশানো যায় তাহলে এখানে সিলভার হ্যালাইডের একটা প্রেসিপিটেট পড়বে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এবার দেখো হ্যালোজেনটা যদি ক্লোরিন হয় তাহলে যৌগটা কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সেটা সিলভার নাইট্রেটের সাথে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন করছে এবং এইটা দইয়ের মতো সাদা অধক্ষেপ পড়ে এবং এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে এটা দ্রবীভূত হয়। তাহলে বুঝতে হবে যে জৈব যৌগে আমার ক্লোরিন উপস্থিত ছিল। কিন্তু যদি এইভাবে একই পরীক্ষায় যদি ব্রোমাইড উপস্থিত থাকে তাহলে সেটা সিলভার ব্রোমাইডের হালকা অধক্ষেপ ফেলে, যেটা অতিরিক্ত গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়ে যায়। তাহলে আমরা বুঝবো যে পরীক্ষণীয় জৈব যৌগে আমার ব্রোমিন উপস্থিত ছিল। বা যদি আয়োডাইড থাকে, মানে যৌগটা যদি সোডিয়াম আয়োডাইড হয় তাহলে সেটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়ায় হলুদ রঙের গাঢ় হলুদ রঙের সিলভার আয়োডাইড তৈরি করবে এবং যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা নাইট্রিক অ্যাসিড উভয়ের যে রিয়েজেন্ট সেখানে দুটোতেই অদ্রাব্য। তাহলে আমরা বুঝতে পারবো যে আয়োডিন তৈরি হয়েছে। এই পরীক্ষাটা কিছুটা ক্লোরিন জল দিয়েও করা যায়, আয়োডিন এবং ব্রোমিনের উপস্থিতিটা ক্লোরিন জলের সাহায্যেও করা যায়। আমরা যদি এই নির্যাসটাকে লঘু HCl বা আমরা কি করতে পারি, আমরা যে নির্যাসটা তৈরি করছি সেখানে আমরা কিছুটা লঘু HCl বা লঘু H2SO4 দিয়ে আমরা যদি অ্যাসিডিক করে নিই এবং তার ফলে যদি তার মধ্যে অল্প একটু কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম দিই এবং যদি তার মধ্যে ক্লোরিন জল তারপর যোগ করে খুব ভালোভাবে ঝাঁকাই, তো দেখা যায় যে যদি ওই কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম যাই মেশানো হোক না কেন সেটা যদি বেগুনি হয়ে যায় তাহলে বোঝা যায় যে জৈব যৌগে আয়োডিন উপস্থিত আছে। কিন্তু যদি বাদামি হয় তাহলে বোঝা যায় যে ওই জৈব যৌগটা ব্রোমিন আছে। তো এইভাবে ক্লোরিন জল পরীক্ষার মাধ্যমেও এইভাবে হ্যালোজেনের উপস্থিতি পরীক্ষা করা যায়, ব্রোমিন এবং আয়োডিনটা উপস্থিতি পরীক্ষা করা যায়। তো এরপরে আমরা যেটায় আসছি সেটা হচ্ছে জৈব যৌগের পরিমাণগত বিশ্লেষণ, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ অর্গানিক কম্পাউন্ডস। এতক্ষণ কিন্তু পড়ছিলাম গুণগত বিশ্লেষণ বা কোয়ালিটেটিভ অ্যানালিসিস অফ অর্গানিক কম্পাউন্ড, দুটোর মধ্যে পার্থক্য আছে সেটা বুঝতে হবে। প্রথমটা যেটা আমরা পড়ছিলাম যে গুণগত বিশ্লেষণ, তাহলে আমরা সেখানে জৈব যৌগের মধ্যে কি মৌল উপস্থিত আছে সেটা শুধুমাত্র ডিটেক্ট করা সম্ভব। উপাদান মৌলগুলো কি আছে সেটা শুধু ডিটেক্ট করেছি, তা কতটা পরিমাণে আছে বা তাদের অ্যামাউন্ট সম্বন্ধে কিন্তু জানতে পারা যায় না। এখন আমি তোমাদের যে পদ্ধতিগুলোর কথা বলবো সেখানে কিন্তু জৈব যৌগের যে কতটা উপস্থিত আছে তার অ্যামাউন্ট সম্বন্ধেও খুব ভালোভাবে জানতে পারা যায়, কতটা শতকরা পরিমাণ পার্সেন্টেজ যে অ্যামাউন্টটা সেটা এখানে আমরা এখন যে নীতিগুলো পড়বো তার সাহায্যে আমরা জানতে পারবো। তো প্রথমে আমরা যে নীতিটা পড়ছি লিভিংয়ের পদ্ধতিতে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণ নির্ণয়। তো এটা কিভাবে করছি, কার্বনের পরিমাণ নির্ণয়, হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় একটা একটা করে আমি বলছি। আমরা যদি বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে নির্দিষ্ট ওজনে বিশুদ্ধ জৈব যৌগকে শুষ্ক কপার অক্সাইডের সঙ্গে যদি উত্তপ্ত করি, আমি একটু আগেই দেখিয়েছি, তাহলে কি হয়, এখানে জৈব যৌগের মধ্যে উপস্থিত যে কার্বন বা হাইড্রোজেন সেটা কি করবে, প্রথমে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হবে। তাই তো আমি একটু আগে দেখিয়ে এসেছি বিক্রিয়াগুলো, তাই এখানে আর লেখা হয়নি। আচ্ছা, এইবারে যদি যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো সেইটাকে যদি আমরা একটা কোনো বাল্বের মধ্যে দিয়ে আগে থেকে যেটা ভালোভাবে ওয়েটটা করা আছে সেটা যদি ক্যালসিয়াম ক্লোরাইড একটা যদি ইউটিউব বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণপূর্ণ বাল্বের মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই তাহলে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় বাষ্পকে শোষণ করে, KOH দ্রবণপূর্ণ বাল্ব কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। আচ্ছা, এই বাল্বগুলোর ওজন আগে থেকেই নিয়ে রাখতে হবে, তাহলে পরে যে কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্প শোষণ করলে পরে ভারী হয়ে যাবে, তখন মাইনাস করলে আমরা ওই কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের ওয়েটটা পেতে পারবো। তো ধরা যাক জৈব যৌগের ওয়েট হচ্ছে W গ্রাম। এবার KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড যে পটাশ বাল্বটা ছিল সেটার যে ওয়েটটা বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা X গ্রাম, আর ক্যালসিয়াম ক্লোরাইডের যে বাল্বটা ছিল তার যে ওয়েটটা বেড়েছে সেটা হচ্ছে Y গ্রাম। তাহলে আমরা কি বুঝতে পারছি, X গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং Y গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে। তাহলে কি হলো, এবার আমরা কি করার চেষ্টা করছি, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যদি 12 গ্রাম কার্বন থাকে তাহলে এখানে যে X গ্রাম কার্বন ডাইঅক্সাইড হলো তাহলে সেখানে কতটা কার্বন আছে সেটা বার করাই যায়। এই কার্বনটা কিন্তু আসছে W গ্রাম জৈব যৌগ থেকে, তার মানে ধরতে হবে যে এই কার্বনটা W গ্রাম জৈব যৌগের মধ্যেই উপস্থিত ছিল। তো সেইভাবে হিসেব করলে W গ্রাম জৈব যৌগে থাকে এই পরিমাণ কার্বন, তাহলে 100 গ্রাম জৈব যৌগে কতটা কার্বন থাকে, তাহলে এইভাবে 5 কার্বনের শতকরা পরিমাণ ওই জৈব যৌগে দেখো বেরিয়ে গেল। একইভাবে আমরা কি করব, হাইড্রোজেনের পরিমাণটা
নির্ণয় করব। তাহলে আমরা 18 গ্রাম জলে জানি 2 গ্রাম হাইড্রোজেন থাকে, তাহলে y গ্রাম জল যেটা এখন উৎপন্ন হয়েছে তাহলে তাতে কতটা হাইড্রোজেন আছে? এই হাইড্রোজেনটা এসেছে কিন্তু W গ্রাম জৈব যৌগ থেকে। এই হাইড্রোজেনটা জৈব যৌগে প্রথমে উপস্থিত ছিল, পরে জলটা গঠন করে। সুতরাং W গ্রাম জৈব যৌগের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে এইটা। সুতরাং 100 গ্রাম জৈব যৌগে হাইড্রোজেনের পরিমাণটা হবে এইটা। সুতরাং হাইড্রোজেনের শতকরা পরিমাণ ওই জৈব যৌগের মধ্যে এইভাবে নির্ণয় করা সম্ভব। বা আমরা নাইট্রোজেনের পরিমাণও নির্ণয় করতে পারি একই রকম পদ্ধতিতে। আমাদের জৈব যৌগকে কপার অক্সাইডের সাহায্যে সঙ্গে যদি উত্তপ্ত করা হয়, কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প তৈরি হবে, নাইট্রোজেনের অক্সাইড তৈরি হবে, আর কি হবে, জারিত হয়ে এখানে কিছুটা নাইট্রোজেনও তৈরি হবে। যতটা নাইট্রোজেনের অক্সাইড হলো, তারপর সেটাকে যদি আবার তামার কুণ্ডলীর ওপর দিয়ে পাঠানো হয় তাহলে সেইটুকুগুলো বিজারিত হয়ে আবার নাইট্রোজেনে পরিণত হবে। এটাকে যদি KOH দ্রবণ দিয়ে শোষণ করানো হয় তাহলে কি হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা সেখানে শোষিত হয়ে যাবে এবং বাকি নাইট্রোজেনটা এখানে আলাদা হয়ে বেরিয়ে আসবে। তো আমরা জেলডালের পদ্ধতিতে যেভাবে নাইট্রোজেনের পরিমাণটা বার করা যেতে পারে সেটা আমি একটু বলে নিই। নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন ঘটিত জৈব যৌগকে আমরা যদি জেলডালের পদ্ধতি বলার আগে আমি তোমাদের আগের যে ক্যালকুলেশনটা সেটা বলাটা বাকি আছে আমার, সেটা আমি বলে নিই। আচ্ছা, আগের ক্যালকুলেশনটা আমরা কি করছিলাম, আমরা দেখলাম যে v মিলিলিটার নাইট্রোজেন KOH দ্রবণের উপরে সংগ্রহ করা গেছে। তো জৈব যৌগের ওজন ধরা যাক W গ্রাম। এবার এই যে নাইট্রোজেনের আয়তন সেটা ধরা যাক v মিলিলিটার। আচ্ছা, ঘরের তাপমাত্রা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস, বায়ুর চাপ P মিলিমিটার। তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KOH দ্রবণের বাষ্পচাপটা আমরা ধরেছি F, সেই জন্য P থেকে Fটাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র শুষ্ক নাইট্রোজেনের বাষ্পচাপটা পাওয়ার জন্য। তো সেটাকে আমরা এখানে বসিয়েছি। আমরা STP-তে এই v মিলিলিটার নাইট্রোজেনের আয়তনটা বার করতে চাইছি। তো এখানে P1 V1 বাই P2 V2 বাই T2 এই সমীকরণ প্রয়োগ করে V1 এর মানটা এইভাবে বার করা যায়, যেখানে আমাদের এই সবকটা মানই জানা। তো এটা বার করার পর আমরা কি করব, STP-তে 22,400 ml, নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম। সুতরাং V1 ml নাইট্রোজেনের ভর হবে এইটা। আবার এই নাইট্রোজেনটা এসেছে W গ্রাম জৈব যৌগ থেকে, তাহলে W গ্রাম জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণ হবে এইটা। সুতরাং 100 গ্রাম জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণ হবে এইটা। এইভাবে আমরা নাইট্রোজেনের ওই জৈব যৌগের শতকরা পরিমাণটা বার করতে পারবো। এছাড়াও যেটা বলছিলাম, জেলডাল পদ্ধতিতেও এইভাবে নাইট্রোজেনের পরিমাণ বার করা যায়, সেটা একটু অন্য, সেটা আমি তোমাদের বলছি এবার। এখানে আমরা কি করি, নির্দিষ্ট ওজনে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগকে নিই, সেটাকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে যৌগের মধ্যে যে নাইট্রোজেন থাকে সেটা অ্যামোনিয়াম সালফেটে পরিণত হয়। এটাকে যদি অতিরিক্ত NaOH এর সাথে বিক্রিয়া করানো যায় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া গ্যাসটাকে কি করা হয়, অ্যাসিডের সাথে এটাকে যদি বিক্রিয়া করানো হয় HCl বা H2SO4 ব্যবহার করা যেতে পারে, সেটা তাহলে এই অ্যামোনিয়াকে প্রশমিত করে কিছুটা অ্যাসিড। আর বাকি যে অ্যাসিডটা পড়ে রইলো, সবটা অ্যাসিড তো লাগছে না অ্যামোনিয়াকে প্রশমিত করতে, সেই অ্যাসিডটাকে প্রমাণ ক্ষারদ্রবণের সাহায্যে টাইট্রেট করে আমরা বার করতে পারি যে কি পরিমাণ অ্যাসিড অ্যামোনিয়া গ্যাসকে প্রশমিত করার জন্য দরকার হয়েছিল। আচ্ছা, এর থেকে আমরা সেই পরিমাণটা থেকে অ্যামোনিয়া পরিমাণটাকে বার করতে পারি। এবার অ্যামোনিয়ার পরিমাণ বার করতে পারলে জৈব যৌগে নাইট্রোজেনের শতকরা পরিমাণটাও ক্যালকুলেট করা যায়। তো ধরা যাক আমরা জানতে পেরেছি যে নর্মাল দ্রবণে VmL অ্যামোনিয়া ছিল, তাহলে 1000 ml নর্মাল দ্রবণের অ্যামোনিয়া পরিমাণ থাকা উচিত 17 গ্রাম। তাহলে VmL নর্মাল দ্রবণে অ্যামোনিয়া তাহলে থাকবে 17 × V বাই 1000 গ্রাম। এইটা তাহলে কি হবে, নাইট্রোজেনের সাথে আমাদের আসলে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা বার করতে হবে। তাহলে এই পরিমাণটা হচ্ছে এত গ্রাম নাইট্রোজেনের সাথে ইকুইভ্যালেন্ট। এইটা কিন্তু এসেছে W গ্রাম জৈব যৌগ থেকে, তাহলে W গ্রাম জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে এইটা। তাহলে 100 গ্রাম জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণ হবে এইটা। তাহলে এইভাবে দেখো, আমরা এই পদ্ধতিতেও, এটা জেলডাল পদ্ধতি হিসেবে পরিচিত, এভাবেও কিন্তু আমরা নাইট্রোজেনের পরিমাণটা ভালোভাবে এখান থেকে বের করে নিতে পারছি। তো এবারে আমাদের বার করতে হবে হ্যালোজেনের পরিমাণ। আমরা হ্যালোজেনের ডিটেকশন অফ হ্যালোজেন কেরিয়াস পদ্ধতিতে করা হয়। এখানে আমরা কি করি, নির্দিষ্ট ওজনের জৈব যৌগকে আমরা, ক্লোরিন আছে যার মধ্যে, তাতে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেট সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে সিলভার হ্যালাইড তৈরি হবে। ধরো ক্লোরিন থাকলে এখানে সিলভার ক্লোরাইড তৈরি হবে। আর এবার কি করব, উৎপন্ন সিলভার ক্লোরাইডের যে ভর সেটা মাপবো এবং জৈব যৌগের যে ভর সেটা থেকে হ্যালোজেনের শতকরা পরিমাণটা বার করা যায়। তো জৈব যৌগের ভর ধরা যাক W1 গ্রাম, সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে W2 গ্রাম।
এবারে কি করছি দেখো, W2 গ্রাম সিলভার ক্লোরাইডে ক্লোরিন কতটা আছে। সিলভার ক্লোরাইডের ভর হচ্ছে 143.5, তাহলে 143.5 গ্রাম সিলভার ক্লোরাইডে ক্লোরিন থাকে 35.5, তাহলে W2 তে নিশ্চয়ই এটা থাকবে। তাহলে এটা আবার আসছে কিন্তু W1 গ্রাম জৈব যৌগ থেকে, তার মানে কি দাঁড়ালো, W1 গ্রাম জৈব যৌগে এই পরিমাণ ক্লোরিনটা আছে, সুতরাং তাহলে 100 গ্রাম ওই জৈব যৌগে কতটা ক্লোরিন আছে। তো এইদিকে যা থাকছে সবই আমাদের জানা, ফলে আমরা হ্যালোজেনের শতকরা পরিমাণটা নির্ণয় করতে পারছি। সালফারের পরিমাণও নির্ণয় করা যায় কেরিয়াস পদ্ধতিতে, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে জৈব যৌগকে ঘুমায়মান নাইট্রিক অ্যাসিডের সাহায্যে উত্তপ্ত করলে সালফার কি হয়, সালফিউরিক অ্যাসিডে জারিত হয়। এই দ্রবণের মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা যায় তাহলে বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। তো বেরিয়াম সালফেটটা অধক্ষিপ্ত হয়, ফিল্টার করে বেরিয়াম সালফেটটাকে পৃথক করে নিয়ে জল দিয়ে ধুয়ে শুকনো করে তার ওজনটা নেওয়া হয়। তো এবার ধরা যাক W1 জৈব যৌগ থেকে উৎপন্ন বেরিয়াম সালফেটের ওয়েট হচ্ছে W2 গ্রাম। বেরিয়াম সালফেটের আমরা জানি তার সংকেত ওজন হচ্ছে 233, তাহলে কি হলো, W গ্রাম বেরিয়াম সালফেটে তাহলে সালফারের পরিমাণ হচ্ছে 32 গ্রাম, এটা হচ্ছে W2 গ্রাম, তাহলে এখানে W2 গ্রাম বেরিয়াম সালফেটে সালফারের পরিমাণটা কত। সালফার 233 গ্রাম বেরিয়াম সালফেটে আছে 32 গ্রাম সালফার, তাহলে W2 গ্রাম বেরিয়াম সালফেটে কতটা সালফার আছে সেটা এখানে বেরোলো। এই সালফারটা আসছে W1 গ্রাম জৈব যৌগ থেকে, সুতরাং আমরা বলতে পারি W1 গ্রাম জৈব যৌগে সালফারের পরিমাণ হচ্ছে এইটা, তাহলে 100 গ্রাম জৈব যৌগে সালফারের পরিমাণ কত সেটা তাহলে এইভাবে বেরোচ্ছে। তো আমরা দেখো খেয়াল করে একটু, প্রথমে আমরা পড়েছি জৈব যৌগের গুণগত বিশ্লেষণ, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, কোয়ালিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ জৈব যৌগের মধ্যে কি কি মৌল উপস্থিত আছে সেগুলো আগে শনাক্ত করেছি। তারপরে পড়েছি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, তার মানে হচ্ছে যে পরিমাণগত বিশ্লেষণ, অর্থাৎ সেখানে নির্দিষ্ট করে ঠিক কতটা পরিমাণ সেই মৌলগুলো উপস্থিত আছে সেইটা আমরা বার করার যে পদ্ধতি সেগুলো আজকে শিখলাম। তো এই চ্যাপ্টারটা যেটা আমরা পড়ছিলাম গত 4টে ক্লাস ধরে পড়েছি, আজকে 5th ক্লাস, 5টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। তো আমি তোমাদের এইচএসের মানে 11-এর অ্যানুয়ালে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আগের দিনে অনেকটাই দিয়ে দিয়েছিলাম, তোমরা আশা করি সেই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের আরও অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন সাথে পরিচিত হতে হবে, প্র্যাকটিস করতে হবে, পুরো চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। যত তুমি কোয়েশ্চেন সলভ করবে তত তোমার নলেজটা বাড়বে, তত তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনের তোমার স্কিলটা বাড়াতে হবে। আশা করছি তোমরা সেগুলো ভালোভাবে অভ্যেস করবে এবং নিজেদের স্কিল বাড়ানোর চেষ্টা করবে। আমি অন্য একটা চ্যাপ্টার নিয়ে আবার ফিরে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।